আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, এক বছরের মধ্যে এটি দ্বিতীয়বার এবং একই মাঠে দ্বিতীয়বার আমাদের আগমন। আজকে আমার বক্তব্যের আগে এই সভার যিনি সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির, তিনি প্রিয় যশোরবাসীর পক্ষে কিছু ন্যায্য দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে একটা দাবি হচ্ছে সিটি কর্পোরেশন। আপনারা চান নাই, আমার বিবেক থেকে গতবার যখন এসেছিলাম তখনই বলে গিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। প্রিয় যশোরবাসী, মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে, এগুলা কোনো অযৌক্তিক আহামরি কোনো দাবি নয়, এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। উসিলাটা হচ্ছে জনগণের হাত 12 তারিখ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, দুটি ভোট সামনে রেখে 12 তারিখ আমাদের খুব কাছাকাছি চলে আসছে। একটি ভোট হচ্ছে গণভোট। অতীতের বস্তা বসা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোন পরিবার বা কোন দলের রাজনীতি হবে না, একেবারে খাঁটিভাবে হবে জনগণের রাজনীতি। এই জন্য আমরা যেখানেই গিয়েছি চাই না গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে। ইনশাআল্লাহ হা ভোট যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে। হা ভোট যদি পরাজিত হয়, বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। হা ভোট বিজয়ী যদি না হয়, কোন সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণ। আগে ভিত্তি হচ্ছে হা ভোট, এরপরে কাকে দেব পরিষ্কার। আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মসূচির প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোন একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। আপনারা আপনাদের আদর্শের কর্মসূচির প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না।
আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণ বিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছি, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল। সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না, মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয়, আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলব, ছাড় দেবেন না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। প্রিয় দেশবাসী, যশোরে ওই কাণ্ড ঘটেছে, আমি এসে শুনতে পেরেছি। আমি যশোর প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা পালন করুন। এরকম আচরণ আমরাও করলে আমাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কারো কোনো আনুকূল্য চাই না, কিন্তু রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোন দলের হয়ে নয়। কারো প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না। দেশ আপনার আমার সকলের। এই দেশটি ভালো থাকলে আপনি, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলেই ভালো থাকবেন। আর এই দেশটি যদি খারাপ হয়ে যায়, কেউ আমরা শান্তি পাবো না, আপনিও শান্তি পাবেন না। সুতরাং আমরা আহ্বান জানাবো, এই সত্য উপলব্ধি করে অবস্থান নিবেন জনগণের পক্ষে, কোনো দলের পক্ষে নয়। প্রিয় দেশবাসী, আপনারা কেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন? দাঁড়িপাল্লায় ভোট দিবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য, জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর জন্য, তাদের যে অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা ছিল ওটা বাস্তবায়নের জন্য, আমার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য, ব্যবসায়ীদেরকে চাঁদার জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে 18 কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট, সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য, সমাজে সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আপনারা বলবেন, এত সুন্দর সুন্দর কথা বললেন, আপনারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন, তার কোনো প্রমাণ আছে? আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। আমার ছোট ভাই এখানে বলে গেছে, 2001 থেকে 6 আমরা একটা সরকারের ছোট্ট অংশীদার ছিলাম, 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়। তারা তাদের 20টা আঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখেছিলেন, তাদের আঙ্গুলে কোনো ময়লা লাগে নাই, তারা সামান্য কোনো স্বজনপ্রীতি দেখান না, তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দিয়েছে। তারা শুধু সৎ ছিলেন না, সততার সাথে সাথে তারা স্মার্টও ছিলেন। তাদের মন্ত্রণালয়গুলো বদ্ধ কারখানা খুলে দিয়েছিল, কৃষিতে জীবন ফিরিয়ে এনেছিল, সমাজসেবায় বিপ্লব তৈরি করেছিল। আমরা সবাইকে আমাদের অন্তরে ধারণ করি, আমাদেরকে দমানোর চেষ্টা করি, যত মারবেন এই সংগঠন তত বাড়বে ইনশাআল্লাহ। এ কাজ করতে গিয়ে যারা আমাদেরকে খুব জ্বালিয়েছিলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিলেন, তারা তাদের পাওনাটা পেয়ে গেছেন, আরো পাবেন। এর থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই 15.5 বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা
5 আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। অবশ্যই যশোরের মানুষ যেহেতু আদি বুনিয়াদি মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যশোরে আপনারা যাই বলেন এখানে কেউ চাঁদাবাজি করে না। এখানেও চাঁদাবাজি করে? এখানে কোনো স্ট্যান্ডম্যান দখল হয় না, তাই না? এখানে হয়। এখানে কেউ তো মামলাবাজি করে না, তাও করে মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। মজলুম দলটি তার নাই অফিস, নাই তার নিবন্ধন, নাই তার চিহ্ন বর্ণ, কিছুই নাই। বিদায় নেওয়ার 4 দিন আগে নিষিদ্ধ। তারপরে প্রথম রাতে 5 তারিখ দাঁড়িয়ে আমরা জাতিকে আহ্বান জানালাম, আপনারা অবশ্যই শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, দেশকে ভালোবাসবেন, সকল নাগরিকের নিরাপত্তার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন। আমরা বলে দিলাম আমাদের উপর যাই জুলুম করা হয়েছে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীকে বলে দিলাম আইনের প্রতিকার চাওয়ার, বিচার চাওয়ার অধিকার আছে, পাওয়ার অধিকার আছে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে সাবধান, একজন মানুষকে মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না। আপনারা শুনে খুশি হবেন, হাজার হাজার মামলা সারা দেশে আমরা করি নাই। সিম্বলিক কিছু মামলা করেছি। 8টি মামলা, আসামি মাত্র 1 জন। দ্বিতীয়জন আমরা খুঁজে পাইনি, তাকে কেন আমরা মামলার আসামি করব? আমাদের মামলার আসামি সর্বোচ্চ 98 জন, এর উপরে কোনো মামলার আসামি নাই। কিন্তু আমাদের কোন ভাই বন্ধু তারা মামলা করেছেন হাজারে হাজার, গনে পাওয়া, বিস্তর সমস্যা। এরপরে আরো আছে উত্তাপ। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আমরা এগুলা নিন্দা জানি, আমরা ঘৃণা করি। এটা বিচারকে হত্যা করার সামিল। আমরা এই ধরনের মামলা বাণিজ্য আমরা করতেও চাই না, দেখতেও চাই না। এই সবগুলা থেকে মুক্তি দেওয়ার জন্যই দাঁড়িপাল্লা ইনশাল্লাহ আপনারা। আমরা চাঁদা নেইনি, আমরা কোন টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারোর সাথে ঝগড়ায় জড়াইনি এবং দখল করিনি। আমরা কোনো মামলা বাণিজ্য করিনি, আমরা কোনো মা বোনের ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাইনি, এবং আমরা কারো কোনো অধিকার হরণ করিনি। দল হিসাবে আমি বরাবর বলে আসছি, যেই দল তার সহকর্মীদেরকে সামলিয়ে রাখতে পারে সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে ইনশাআল্লাহ। যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে, দলটাকে শৃঙ্খলায় আনেন, দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করুন। তারপরে আল্লাহর রাস্তায় শৃঙ্খলার দিকে আসেন, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন। আপনারা দেখেছেন এত নির্যাতন, এত ফাঁসি, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছে, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, মা বোন, এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে, তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব। ওই কালো অধ্যায় আর বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের
সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো ঠেকিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধারকারী, কিন্তু তারাই আবার কোন জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার! এক অঙ্গে কত রূপ! ওরে বাবা, একটা রূপ ধারণ করে, তাহলে মানুষ আস্থা রাখতে পারে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দিবেন? তারা একদম স্বতঃস্ফূর্ত ভাবে বলে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব, বা আমাদের যে আরো সঙ্গী 10 দল আছে তাদের মাঠে। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে ঘরে বন্দি করে রাখবো, এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি। তাইলে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দেখি। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস করতে পারবেন না। বলে যে পরবো না। বলে তখন তো অন্য ড্রেস করা লাগবে। পরবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? সারা জামাতকেই ভালো। দিস ইজ রিয়েলিটি। জামাত এই জায়গায় আপনাদের ভালোবাসায়, দোয়ায়, সমর্থনে, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গায় এসেছে দীর্ঘ পরীক্ষা দিয়ে। প্রিয় দেশবাসী, আমরা একা দেশ চালাবো এটা আমরা চিন্তা করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। এই জন্য আমরা দেখেছেন যে 11টি দল আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যুবক যুবতী ভাই ও বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না। বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা, মুখের ধন। আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করো। এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজটি আমরা তুলে দেব। তখন তোমরা হবে গর্বিত নাগরিক, বুক ফুলিয়ে বলবে আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি, আমি বাংলাদেশের একজন দক্ষ লোক। আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই। আমরা চাই না আমাদের পটেনশিয়াল একজন যুবক কিংবা যুবতী তারা দেশ গড়ার কাজ থেকে বঞ্চিত হোক। আমরা সবাইকে সম্পৃক্ত করতে চাই। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব। আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যুবকরা কি মন খারাপ করেছে? একে হাত তুলে বলেন তো, আপনারা কি বেকার ভাতা নিতে চান? আপনারা আপনাদের দক্ষ হাত কাজের জন্য পেরেশান হয়ে খোলা রাখবেন, সে হাত আমরা ভরে দেব ইনশাআল্লাহ। মাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দোয়ায়, ভোটে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে।